সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো তোমাদের পরিবার পরিজনের সঙ্গে। আজকে আমি তোমাদের পড়াবো তৃতীয় অধ্যায় উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন, তার ভিতরে কার্বোহাইড্রেট এইগুলো পড়াবো। তারপরে আরেকদিন আরেকটা পড়াবো। তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো মনে করছো যে এটা আমরা ছোট দেখতে পাচ্ছি না। আমি হুবহু তোমাদের বইয়ের পাতায় আমি দেখাচ্ছি। অর্থাৎ তোমরা যখন এটা দেখবা তখন তোমাদের বইটা সাথে নিয়ে দেখবা, পাশাপাশি এই রেকর্ডটা তোমরা শুনবা। আমার ফেসবুক আইডি সাতক্ষীরা সরকারি কলেজ ফেসবুক আইডি সবগুলি আছে, তোমরা দেখবা। আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে তোমাদের প্রশ্ন থাকলে করবা, অথবা আমার ফোনে সরাসরি প্রশ্ন করবা। আমি সকল প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। তা আজকে আমরা পড়াই কার্বোহাইড্রেট। কোষ রসায়নের কার্বোহাইড্রেটের ভেতরে অনেক শব্দ আছে। কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, সুক্রোজ, এনজাইম, সবগুলো পড়াবো আজকে আমরা কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট একটা জিনিস তোমরা মনে রাখো, আমরা বেঁচে থাকছি কীভাবে। সকালবেলা তোমাকে যদি আমি প্রশ্ন করি তুমি কি খেয়ে এসেছো, তা কেউ বললে স্যার রুই মাছ ঝোল দিয়ে ভাত খেয়ে এসেছি। রুই মাছ প্রোটিন, ঝোল করেছে তেল দিয়ে, তাহলে প্রোটিন, লিপিড, এবং ভাত খেয়েছো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট না হলে শক্তি হবে না। আর বিশেষ করে আজকের যে পরিস্থিতি, এই মহামারীর সময় তোমার দেহে কিন্তু বডি রেজিস্ট্যান্স খুব প্রয়োজন, তোমাদের খাওয়া খুব প্রয়োজন। বিশেষ করে দুধ, ডিম এবং প্রতিনিয়তই ফ্রুটস, আর সাথে সাথে তোমাদের কার্বোহাইড্রেট খেয়ে শক্তি অর্জন করতে হবে, তাই নাহলে কিন্তু তোমাদেরকে ওই ভাইরাস ধরবে। যাই হোক, আমরা কার্বোহাইড্রেট পড়াই। তাহলে জীবদের কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের শ্রেণীবিন্যাস জানতে পারবো। এই সবগুলো আমরা পড়তেছি না, আমরা সরাসরি কার্বোহাইড্রেট চলে যাই। তার আগে একটা কথা বলি, এসেনশিয়াল এলিমেন্টস আছে 17টা, কেউ বলে 18টা। যে এনকে, ক্যাপি, ফর, এমজি, সবস তোমরা জানো। জীবদের খুবই প্রয়োজন এগুলো। দেহের ভেতরে শতকরা 60 থেকে 90 থাকে পানি, বাকি অংশ কঠিন বস্তু থাকে। আর তাছাড়া 17টা মৌলের ভেতর থেকে আমাদের দেহের খুব প্রয়োজন। সেই মৌলের ভেতর থেকে আমরা আজকে কার্বোহাইড্রেট পাবো। সেই জন্য আমাদের প্রয়োজন রীতিমতন ডিম, দুধ, ডাল, শাকসবজি, ফলমূল ইত্যাদি প্রচুর পরিমাণে খাওয়া। এতে আমরা প্রচুর লবণ পাবো। কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটা জিনিস থাকে এখানে। কার্বনের পরিমাণ 1:, হাইড্রোজেন 2:1, অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে। অর্থাৎ কার্বোহাইড্রেট হলো সাধারণত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলে, যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থেকে 1:2:1। যেমন গ্লুকোজ, তোমরা কি গ্লুকোজ খাও? স্টার্টার ব্রেনকে কনসেন্ট্রেশন আনতে গেলে গ্লুকোজ খেতে, বাজারে ডেক্সট্রোজ ডি পাওয়া যায়। মাঝে মাঝে ছাত্রছাত্রী তোমরা তোমাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে গ্লুকোজগুলি খেতে হয়, এটা তোমরা খাবে কিন্তু। তাহলে আমরা আরেকটু ভালো করে বলি, এখানে যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগের, জৈব যৌগের ভেতরে অ্যালডিহাইড গ্রুপ আর কিটোন গ্রুপ থাকে, একটু পরেই বলবো। তাই বলছে যে সকল অ্যালডিহাইড বা মনে রেখো বা কিটোন জাতীয় যৌগে কতকগুলো হাইড্রোক্সিল গ্রুপ, ওএইচ গ্রুপ থাকে, অথবা যারা আদ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, সেই সব যৌগকে কার্বোহাইড্রেট বলা হয়। খুব সংখ্যাটা দিয়ে যাবে, কার্বোহাইড্রেট কি সিকিউর পয়ে আনবে। তাহলে কি থাকবে? অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ থাকবে এবং হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেট নামকরণ হয়েছে। রক্ততলায় কার্বন থেকে জলায়ন, অর্থাৎ এক অণু পানির সাথে এক অণু কার্বন হয়েছে, এই অনুপাতে গঠিত হয়ে বিভিন্ন প্রকার যৌগ গঠন করে। আমরা এখানে থাকবো না। আর চিনির সংকেত কি তোমরা জানো? C6, C12H22O11, এটা কিন্তু চিনির সংকেত, এটা মনে রেখো। আর যে চিনি আমরা খাই, আর গ্লুকোজ আমরা যেটা খেতে বললাম C6H12O6, গ্লুকোজ আমাদের দেহে লাগে, সকল জীবের দেহে লাগে। উদ্ভিদের দেহে গ্লুকোজ তৈরি হয় ফটোসিনথেসিসের মাধ্যমে। শেষ হয়নি কাজ উদ্ভিদের দেহের ভেতরে, গ্লুকোজ ভেঙে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হবে, তখন কাজে লাগবে। যাই হোক, আমরা এটা আরও পরে পড়াবো, গ্লুকোজ চ্যাপ্টার শ্বসন পড়াবো। আমরা এরপরে দেখি জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ, এগুলো মনে রেখে এমসিকিউতে দেবে, বা তোমাকে সিকিউ এর গয়ে লিখতে বলবে 3 নম্বর কোশ্চেনে। জীবদেহের শক্তির প্রধান উৎস হিসাবে কাজ করে, উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। আমি ক্লাসে এগুলো পড়েছিলাম, তারপর সাপোর্টিং টিস্যু, উদ্ভিদ দেহ গঠন করতে গেলে যে টিস্যুগুলো লাগে, একটা করে সাপোর্টিং লাগে, তার গঠন করতে গেলে এগুলো লাগে।
উদ্ভিদের দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। প্রত্যেকটা দেহের ভেতরে কার্বন থাকে, কার্বন না হলে তো দেহ থাকবে না। প্রাণীদের হাড়ের সন্ধিস্থলে, এই যে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট বা ফ্লুইড থাকে, এগুলো কিন্তু কার্বোহাইড্রেট হিসেবে ব্যবহার করা হয়, ব্যবহৃত হয়। উদ্ভিদদের সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে। গোলালু কার্বোহাইড্রেট সঞ্চয় করে বড় হয়েছে। চুকরি আলু ওই যে গাছের উপরে হয়। কচু, ওল কার্বোহাইড্রেট সঞ্চয় করে বড় হয়েছে। ক্যালভিন চক্র, ক্রেবস চক্রের মতো এই চক্রগুলো আমি যখন পড়াবো ওই ফটোসিনথেসিস এবং শ্বসন তখন বলবো। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক উপাদান, কোএনজাইম, এগুলো কোএনজাইম। নিচের কোনটি কোএনজাইম, এনজাইম পড়াবো তখন আরও বলবো। এই যে কোএনজাইম, এটিপি, এনএডিপি, এফএডি ইত্যাদি ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিডের বিপাকে সাহায্য করে। কার্বোহাইড্রেট কাজ করলাম। আমরা এবার কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করি। আমরা কার্বোহাইড্রেটের স্বাদের পরে টেস্ট খাওয়ার পর টেস্টের পর ভিত্তি করে দুই ভাগে ভাগ করে, একটা সুগার, একটা নন সুগার। সুগার আমরা বাজারে যে চিনি খাই, এরা মিষ্টি দানাদার, চিনি দানাদার না। পানিতে দ্রবণীয়, চিনি পানিতে দ্রবণীয় না নিশ্চয়ই, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। নিচের কোনটি দানাদার কার্বোহাইড্রেট, এরকম প্রশ্ন দেবে। নিচের কোনটি সুগার বা দানাদার কার্বোহাইড্রেট প্রশ্ন দেবে, কিন্তু জ্ঞানগুলো। নন সুগার, এটা মিষ্টি নয়। ভাত কি মিষ্টি? অদানাদার, পানিতে অদ্রবণীয়, ভাত কি সহজে দ্রবণীয়? যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। স্টার্চ ওই যে সুপ্রি আলু, আলু কন্দের সৃষ্টি করে, পড়াবো একটু পরে। এরা কি পানি অদানা, এরা কি দ্রবণীয়? দ্রবণীয় না। যাও, এই কার্বোহাইড্রেটকে স্বাদের পরে ভিত্তি করে ভাগ করলাম এবং তার উদাহরণ শিখলাম। গঠন অনুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 4 শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা মনো মানে 1, ডাই মানে 2, অলিগোস্যাকারাইড মানে মেলা, পলি মানে আরও বেশি। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড আমার কাছে অনেকেই বলছে, স্যার আমরা দেখতে পাচ্ছি না। আমি স্মার্ট টিভিতে দেখাচ্ছি, তোমরা তোমাদের বইটা নিয়ে পড়বা, কারণ বইয়ের পাতা হুবহু এগুলো, আমি বই ছাড়া পড়াই না। যে কার্বোহাইড্রেটকে, তাহলে মনোস্যাকারাইড কাকে বলে? যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে, মানে পানিতে গুললে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, যতই গুলি না কেন সব একই কার্বোহাইড্রেট হবে, সেগুলোই মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড অন্যান্য জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক ইউনিট হিসাবে কাজ করে। যে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো তৈরি করতে গেলে অনেকগুলো মনোস্যাকারাইড লাগে। তাহলে একে গুললে ওই একটি জিনিসই পাওয়া যাবে। এর সাধারণ সংকেত CnH2nOn, অর্থাৎ C2H কত হবে? তাহলে C12H4 এরকম হবে। মনোস্যাকারাইডে মনে রাখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আর একটা হচ্ছে কিটোন গ্রুপ। এই যে অ্যালডিহাইড গ্রুপ CHO বন্ড CHO, বা কিটোন গ্রুপ বন্ড CO বন্ড, এগুলো বোঝো তো? সি কটা ভ্যালেন্সি? 4টে, 1 2, H-টা 2, আর অক্সিজেনের দুটো 4টে। এখানে দেখো সির একটা, অক্সিজেনের দুটো একটা, 4টে ভ্যালেন্সি মিলাই দিয়েছে। এবং এখানে একাধিক OH গ্রুপ থাকে। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা থাকবে কিন্তু 3 থেকে 10টি। আমি যদি একটা মনোস্যাকারাইডকে এবার সিরিয়ালি দেখাবো একটু পরে, 3টের নিচে না, 10টির উপরে না কার্বনের সংখ্যা। যে চেইন শিকল থাকবে অথবা রিং স্ট্রাকচার থাকবে, কার্বনের সংখ্যা সর্বসাকুল্যে যোগ করলে সর্বোচ্চ 10টি, নিচে 3টি থাকবে। কার্বনের সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে বিভিন্নভাবে ভাগ করা হয়, যেমন 3টা হলে ট্রায়োস, 4টা হলে টেট্রোস, 5টা হলে পেন্টোস, 6টা হলে হেক্সোস, 7টা হলে হেপ্টোস ইত্যাদি। আচ্ছা, একটা কথা, দ্বীপে অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। ডি মানে কি? সেকেন্ড পজিশনে আমরা পেন্টোস সুগার পড়েছিলাম, সেকেন্ড পজিশনের অক্সিন ডিলিট, ডি সিরিজভুক্ত, দেখাবো একটু পরে। তাহলে মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ থাকবে এবং এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। কাজেই অ্যালডিহাইড বা কিটোন গ্রুপযুক্ত কার্বোহাইড্রেটকে রিডিউসিং সুগার বা বিজারণক্ষম চিনি বলা হয়। তাহলে রিডিউসিং সুগার কি? প্রশ্ন থাকবে। OS রিডিউসিং সুগার কি, বা নিচের কোনটি রিডিউসিং সুগার? আমি একটু পরে বলে দিচ্ছি। রিডিউসিং সুগার কি, তখন বলবো কি? মনোস্যাকারাইডগুলিতে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপযুক্ত থাকায় এরা বিজারক পদার্থের কাজ করে। কাজেই অ্যালডিহাইড বা কিটোন গ্রুপযুক্ত কার্বোহাইড্রেটকে রিডিউসিং সুগার বলে উদাহরণ দিতে। উদাহরণ আছে, এখানে অনেক উদাহরণ আছে, একটু পরেই দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে রিডিউসিং সুগার বলতে কি? আচ্ছা, উদাহরণটা একটু দেখাই দিই, তোমাদের হাতে কলমে দেখাই। These are all reducing sugar. This is reducing sugar. দেখো গ্লিসারলডিহাইড, অ্যালডিহাইড গ্রুপ, এই যে CH অ্যালডিহাইড গ্রুপ, আর
এই এটা আছে কিটোন গ্রুপ। কিটোন গ্রুপ সকল সময় সি ডাবল বন্ড ও বা কার্বনাইল অক্সিজেন সেকেন্ড পজিশনে থাকবে, আর অ্যালডিহাইড গ্রুপে সবসময় 1 নম্বর পজিশনে থাকবে। এটা আছে 2 নম্বর কার্বন পজিশনে, 1 নম্বর পজিশনে। তাহলে এইসব তোমার রিডিউসিং সুগারের উদাহরণ। যে সকল কার্বোহাইড্রেটে এই অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকবে তাকে বলবো আমরা রিডিউসিং সুগার। তাহলে উদাহরণ সহ সংজ্ঞা। এখন প্রশ্ন আছে কি রিডিউসিং সুগার বলতে কি বোঝায়? আমি আবার আগের পৃষ্ঠায় গেলাম। যদি বলে তখন রিডিউসিং সুগার কাকে বলে বলার পরে বলতে হবে, যেমন আচ্ছা একটা গল্প করি, আমরা ডায়াবেটিস টেস্ট করি, অর্থাৎ প্রস্রাবে কী পরিমাণ চিনি থাকে সেইটা আমরা টেস্ট করি। যার প্রস্রাবে প্রচুর চিনি, অর্থাৎ যার সিভিয়ার ডায়াবেটিস, তার প্রস্রাব যদি বেনেডিক দ্রবণ, এক ধরনের এই যে বেনেডিক দ্রবণের ফর্মুলা এখানে আছে, কিউপ্রিক হাইড্রোক্সাইড CuOH2, কিউপ্রিক হাইড্রোক্সাইড বেনেডিক দ্রবণে একটা টেস্ট টিউবের ভেতরে প্র্যাকটিক্যালে দেখাবো, যতটুকু বেনেডিক দ্রবণ নেব 5 cc, তত পরিমাণ প্রস্রাব নেব। আমরা প্রস্রাবটা না দিয়ে চিনির দ্রবণ দেখাই সাধারণত। তার ল্যাবরেটরিতে, প্যাথোলজি ল্যাবরেটরিতে প্রস্রাব নিয়ে টেস্ট করে, সমপরিমাণ নিয়ে এই টেস্ট টিউবটাকে এভাবেই সিমটি দিয়ে ধরে একটু বার্নারে দিতে হবে, বার্নার দিয়ে আবার শেক করতে হবে, শেক করতে হবে। এবার শেক করার পরে আস্তে আস্তে দেখা যাবে যার সিভিয়ার ডায়াবেটিস তার ওইটা কিছু সময় পরে ব্রিক রেড ইটের রঙের ধারণ করেছে। সেই রঙটার নাম হচ্ছে তোমার কিউপ্রাস অক্সাইড। বুঝতে পারছো? অর্থাৎ ওই লোকের প্রস্রাবে প্রচুর সুগার রয়েছে, যেটা রিডিউসিং সুগার, যা বিজারণ করেছে, বিজারণক্ষম চিনি যা এই কিউপ্রাস হাইড্রোক্সাইডের দ্বারা বিজারিত হয়েছে, এবং সেটা কিউপ্রাস অক্সাইডের একটা অদক্ষেপ বা প্রিসিপিটেশন হয়েছে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু ডায়াবেটিস টেস্ট করি। আমরা তোমাদের পর এক প্র্যাকটিক্যাল ল্যাবে যখন নিব তখন দেখাবো যে এইটা চিনি দ্রবণ নিয়ে এই যখন এইটা দেবো তখন সরাসরি ওটা একবার লাল বর্ণ ধারণী করে যাবে, এটা দেওয়ার পরে একটু হিট দেওয়ার পর পরে। তাহলে আমি বলেছিলাম যে রিডিউসিং সুগার কি বলে দিয়েছি। রিডিউসিং সুগার বলতে কি বোঝায়? সিকিউ এর ক্ষয়ে প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। যা এই বলার পরে বলতে যেমন বেনেডিক দ্রবণের উক্ত সুগারের অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপের সাথে বিক্রিয়া করে, সুগার মানে যে সুগার আমি নিয়েছি বা প্রস্রাব, বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড পরিণত হয়, যা লাল বর্ণের অদক্ষ হিসেবে জমা হয়। রিডিউসিং সুগার পরীক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়, এবং এইটা হচ্ছে রিডিউসিং সুগার বলতে কি বোঝায় বলে উত্তর দিতে হবে। আর একবার বলবার একটু পরে। আচ্ছা, তারপরে এবার আসি আমরা তাহলে রিডিউসিং সুগার কি বললাম। এরপরে আসি আমরা এই মনোস্যাকারাইড বিভিন্ন, যেমন ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস বললাম। ট্রায়োস 3 কার্বন বিশিষ্ট, তার ফর্মুলা কিন্তু C3। দেখো 1 2 3 3টা কার্বন, 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রায়োস বলে। গ্লিসারলডাইড এবং ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন, এই দুটো হলো ট্রায়োস। দিস ইজ গ্লিসারলডাইড একটা উদাহরণ, ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন একটা উদাহরণ। এটা কিটোজ গ্রুপ, এটা অ্যালডোজ গ্রুপ, একটু আগেই বলেছি। These are all reducing sugar. তাহলে এরা বিজারণক্ষম চিনি এদেরকে বলা হয়। টেট্রোস এর উদাহরণ আছে, যেমন টেট্রোস ইরাইথ্রোস হচ্ছে টেট্রোস 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তারপর পেন্টোস 5 কার্বন বিশিষ্ট, যেমন জাইলোস, রাইবোস, ডিঅক্সিরাইবোস, রাইবুলোস ইত্যাদি পেন্টোস 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এখানে তোমরা একটা কাজ করবা, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে কোনটা একটা খাতায় লিখবা, খাতায় লিখে রেখে দেবা নিচের কোনটি কিটোজ সুগার, নিচের কোনটি অ্যালডোজ সুগার, অর্থাৎ কিটোজ কোনটা অ্যালডোজ কোনটা এটা তোমরা আলাদা করবা এখান থেকে বের করে। দিস আর অল, এই দেখো এখানে এটা আছে অ্যালডোজ সুগার, এটা আছে কিটোজ সুগার, তাই তো? এইভাবে তোমরা করবা। তারপর এই ইরাইথ্রোস একটি টেট্রোস, উদ্ভিদ অধিকৃত ইরাইথ্রোস ফসফেট বিকাশ করে, ক্যালভিন চক্রের কাজে লাগবে দেখাবো আমি। রাইবোস, ডিঅক্সিরাইবোস ইত্যাদি হলো পেন্টোজ সুগার, এটাও তোমার মনোস্যাকারাইড। তারপরে রাইবোস, এই দেখো এটি একটি অতি গুরুত্বপূর্ণ 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। এবার রাইবোস, পেন্টোজ এগুলো বর্ণনা দিচ্ছে, দেখো এখান থেকে চিনতে পারবো এটা কি, এই CH না, এটা অ্যালডোজ সুগার। তাহলে রাইবোস একটা অ্যালডোজ সুগার। ডিঅক্সিরাইবোস এটা কি সুগার? ডিঅক্সিরাইবোস একটি অতি গুরুত্বপূর্ণ পেন্টোজ সুগার। এখানে CH গ্রুপ থাকে, তাহলে অ্যালডোজ সুগার। এই গ্রুপগুলো দেখে তুমি অ্যালডোজ এবং কিটোজ এটা আলাদা আলাদা করবা। তাহলে এটা একটা অ্যালডোজ সুগার, রাইবোস। এবং একটা জিনিস তোমাদের ডি রাইবোস, দেখো ডি সেকেন্ড পজিশনে, ওইসের ও থাকবে না, তাই তো? 2D রাইবোস, দেখো দুটো থাকবে না, 2D ডিঅক্সিরাইবোস।
তাহলে ডাইবোস, ডিঅক্সিরাইবোস এগুলো আমরা শিখতেছি। ডিঅক্সিরাইবোস এটা এখানে আছে, শিখতে পারবা। আমরা ডিঅক্সিরাইবোস সুগার এগুলো দিয়ে আমরা কী করছি, ডিএনএ নিউক্লিক অ্যাসিডে থাকে, ডিএনএ ডাবল হেলিক্সের বর্ণনা করেছি, এটিজিসিতে থাকে সেটা বলেছি, নিউক্লিওটাইড নিউক্লিওসাইড। তাহলে রাইবোস ডিঅক্সিরাইবোসের পার্থক্য একটু শিখে নেই। এটি আরএনএর অপেরাঞ্জ রাইবোস, সে তো শিখেছি। 5 কার্বন বিশিষ্ট সুগারে ডিঅক্সিরাইবোস থাকবে না, যখন সেটা ডিএনএ আরএনএ গঠন করবে, রাইবোস সুগার ডিঅক্সিরাইবোস দিয়ে ডিএনএ গঠন করবে। এগুলো পড়বা। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হারমিউরাল অ্যাসিড তৈরি করে, এটা বিক্রিয়া করে লেবু লিনিক অ্যাসিড তৈরি করে। অক্সিজেন আণবিক গঠনে 5টি অক্সিজেন পরমাণু থাকে, 4টি অক্সিজেন পরমাণু থাকে। নিশ্চয়ই সেকেন্ড পজিশনে ও ডিলিট হয়ে যায়, শিখাইছিলাম ডিএনএতে। 2 নং কার্বনের পরমাণুর সাথে ওএইচ গ্রুপ থাকে, জাস্ট উল্টোটা বলেছে, যাও এগুলো পড়বা। এরপর আরও একটা আছে হেক্সোস, এগুলো সবই কিন্তু আমরা পড়তেছি মনোস্যাকারাইডের ভেতরে। হেক্সোস 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হেক্সোস বলে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ ইত্যাদি হলো হেক্সোজের উদাহরণ। নিচের কোনটি হেক্সোস, জ্ঞানমূলক দিয়ে দেবে কিন্তু এগুলো কিন্তু। তাহলে কোনটা অ্যালডোস সুগার, কোনটা কিটোস সুগার, কোনটা পেন্টোস সুগার, কোনটা হেক্সোস সুগার, সবগুলো পাশাপাশি শুধু কি এক জায়গায় একটা পাতায় লিখবা, তোমার নোট খাতায় লিখবা, তাই নাহলে লিখে না করলে হবে না কিন্তু। তাহলে এবার হেক্সোস, গ্লুকোজটা আমরা ডিটেলস করি একটু। গ্লুকোজ বা ডেক্সট্রোজ, যেটা আমি খেতে বললাম, বাজার থেকে কৌটায় কিনতে পাওয়া যায়, কাগজের কৌটায় কিনতে পাওয়া যায়। ডেক্সট্রোজ একটি উল্লেখযোগ্য মনোস্যাকারাইড, উদ্ভিদ কোষে দ্রবণীয় অবস্থায় পাওয়া যায়। খুব কষ্ট হচ্ছে, আম্মুর কাছে চিনি এবং চিনির শরবত, লেবু শরবত খাচ্ছ, দিস ইজ গ্লুকোজ। খুব কষ্টে লাঘব হয়ে যাবে, এনার্জি পেয়ে যাবা, তারপর তুমি গ্লুকোজ খাইলে এনার্জি পেয়ে যাবে, এবং এটা খেতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম, এর আণবিক সংখ্যা C6H12O6, এটি একটি অ্যালডোহেক্সোস, কারণ এতে অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা একটি রিডিউসিং সুগার। তাহলে রিডিউসিং সুগারের লিস্টটা করবা, তার ভেতরে কিটোস করবা, অ্যালডোস করবা, তার ভেতরে পেন্টোজ, হেক্সোস সব আলাদা আলাদা করবা। এটা পরি পাকা ফল ও মধুতে প্রচুর গ্লুকোজ থাকে। পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ শতকরা 12 থেকে 30% থাকে, যার জন্য গ্লুকোজকে গ্রেপ সুগার বলা হয়। পার্কে বেড়াতে গিয়েছো, তুমি কিছু আম কিনে নিয়ে এসছো, বাসায় এসে কেটে খেয়েছো, খাওয়ার পরে টক লাগছে, আম্মুকে বললে আম্মু আম তো টক, তো রেখে দাও, পাকলে খেও। 4-5 দিন পরে রং চড়েছে এবং পাক পেকে গেছে, তখন তুমি খেয়েছো, মিষ্টি হয়েছে। প্রথম ছিল কি? কার্বোহাইড্রেট। দ্বিতীয় ছিল কি বলো? দ্বিতীয় ছিল তোমার গ্লুকোজ। তার চেয়ে বেশি পেকে গেলে হবে ফ্রুক্টোজ। একটা সিকিউ কিন্তু এইভাবে। প্রথম অক্তটি কী ছিল তা বর্ণনা করতে বলবে সিকিউ 3 নম্বরে। তারপরে তার রিং স্ট্রাকচার দিতে, তার গাঠনিক সংকেত দিতে বলবে, গ্লুকোজের গাঠনিক সংকেত। তারপর পরে বিভিন্ন প্রকার পাকা ফল ও মধুতে থাকে, তাকে গ্রেপ সুগার বলা হয়। উদ্ভিদে গ্লুকোজ কখনো সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে না। মনে রেখে এগুলো এমসিকিউতে দেবে কিন্তু। শ্বসনের প্রাথমিক উপাদান হলো গ্লুকোজ। জীবদেহে একটি সিকিউ বলে, জীবদেহে এমনই কিছু জৈব রাসায়নিক পদার্থ থাকে যা শ্বসন, একদিকে যেমন শ্বসনের প্রাথমিক পদার্থ হিসেবে কাজ করে, আর একদিকে সঞ্চিত হয়ে কন্দের সৃষ্টি করে। সেটা একটু পরে বলবো স্টার্চের ক্ষেত্রে। এই যে শ্বসনের প্রাথমিক পদার্থ হিসেবে কাজ করে বললাম, সিকিউ এর ক্ষয়ে বললাম, গয়ে বললাম 3 নম্বরে বললাম উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পদার্থটি জীবদেহে কি ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো। এই গ্লুকোজের বৈশিষ্ট্য লিখতে হবে, গুরুত্ব লিখতে হবে। আর যেটা শেষে বললাম সেটা পড়িয়ে নিতে পারি। তাহলে এই যে শ্বসনের প্রাথমিক পদার্থ হিসাবে গ্লুকোজ কাজ করে, গ্লুকোজ কখনো সঞ্চিত পদার্থ হিসেবে কাজ করে না, এই কথাগুলো মনে রাখতে হবে। উৎপাদন, এটা বিভিন্নভাবে প্রকৃতিতে সবুজ উদ্ভিদে গ্লুকোজ উৎপাদিত হয়, ফটোসিনথেসিসের মাধ্যমে উৎপাদিত হয়। আবার গবেষণাগারে আমরা সুক্রোজ মানে চিনি, যে চিনি আমরা বাজার থেকে কিনি, স্টার্চ, আলু, কন্দ ইত্যাদি, ভাত থেকে গ্লুকোজ ও ফ্রুক্টোজ প্রস্তুত হয়। গ্লুকোজ দানাদার পদার্থ, স্বাদে মিষ্টি, পানিতে সহজেই দ্রবণীয়, এটি অ্যালকোহলের সামান্য দ্রবণীয়। বৈশিষ্ট্যগুলো জানতে হবে, কারণ এগুলো এমসিকিউতে দেবে। গ্লুকোজের ব্যবহার, এই যে আমরা বললাম, একটু আগে বলেছিলাম যে রোগীর পথ্য হিসাবে গ্লুকোজে বহুল ব্যবহৃত হয়। বিভিন্ন ফলের সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ঔষধ শিল্পে ব্যবহার করা হয় ইত্যাদি। ভিটামিন সি তৈরির কাজে গ্লুকোজ ব্যবহার করা হয়। গ্লুকোজ কার্বোহাইড্রেটকে বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসে গ্লুকোজের ব্যবহার। এই পর্যন্ত ছিল গ্লুকোজ সম্বন্ধে। আমরা এবার অন্য একটা ধাপের দিক চলে যাই। গ্লুকোজ দিয়ে আরও কিছু, আরও সিকিউ এমসিকিউ আসতে পারে, মনে রেখো। এই গ্লুকোজের স্ট্রাকচারাল ভিউ, এটা স্ট্রাকচারাল ভিউ। দেখো অ্যালডিহাইড গ্রুপ,
ডি গ্লুকোজ সেকেন্ড পজিশনে OH এর নাই, ও নাই, ডি গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা এই ডি আর এল মানে অক্সিজেন এই ডিঅক্সিডিলিট, আবার OH আর OH এধার ওধার, এইটা একটু আমি এটা ব্যাখ্যা করব। তার আগে এ পর্যন্ত গ্লুকোজ পড়ালাম, তোমরা এই স্ট্রাকচার দুটো শিখবা, ভারতের ভাষায় শিখবা। বি কেয়ারফুল, OH কিন্তু এই পাশে আর ওর OH কিন্তু ওই পাশে, আর সব ঠিক আছে, কেমন? এখন এখানে একটা কথা আছে যে গ্লুকোজের রিং স্ট্রাকচার, দিস ইজ রিং, এই যে হাতে রিং করি, আর গ্লুকোজের এটা আছে তোমার চেইন স্ট্রাকচার। তো এই OH এর পরেই নির্ভর করে এই গ্লুকোজের বৈশিষ্ট্য চেঞ্জ হবে। যখন OH-টা এপাশে থাকবে একরকম, এপাশে থাকবে একরকম, ঠিক এপাশে থাকবে একরকম, ওপাশে থাকবে একরকম। এপাশে থাকলে একরকম বৈশিষ্ট্য পরিবর্তন করবে, এপাশে পরে শোনাচ্ছি। সেই জন্য একটা স্ট্রাকচার দিল, দিয়ে তোমার এই রিংটি দিল না, এরকমভাবে বলে দিল না, এটা দিল না, দিয়ে বলবে উদ্দীপকটি দিল, উদ্দীপকে জীবদের কি ভূমিকা পালন করে সেটা লেখো। তাহলে আমার একটা স্টার্চ, একটা সেলুলোজ, স্টার্চ সেলুলোজের বৈশিষ্ট্য শিখতে হবে। তারপরে আরেকটা বলতে পারে এটার সাথে সেলুলোজের কি ভূমিকা পালন করে সেটাও লিখতে পারবে। দেখো আমরা একটু পড়ি, রিং স্ট্রাকচার আলফা বিটা ডি গ্লুকোজ। দেখো আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। যখন OH-টা এই পাশে থাকবে তখন আলফা হাইড্রোক্সিল গ্রুপ, এই পাশে থাকবে তখন এটা আলফা ডি গ্লুকোজ। OH-টা যখন এই পাশে থাকবে তখন বিটা ডি গ্লুকোজ। তারপরে গ্লুকোজের 1 নং কার্বন এবং 5 নং কার্বন কাছাকাছি আসলে 5 এবং 1 অক্সিজেন দ্বারা সেতু বন্ধন হবে। গ্লুকোজ 6 কার্বন, তাহলে আচ্ছা এদের মধ্যে একটি অক্সিজেন সেতু তৈরি হয়, এর ফলে 1 নং কার্বনে একটি OH গ্রুপ সৃষ্টি হয়। দেখো 1 নং কার্বনে OH গ্রুপ সৃষ্টি হয়, নতুন সৃষ্টি ওই OH গ্রুপ 1 নং কার্বনের আলফা বা বিটা অবস্থানে থাকতে পারে। OH গ্রুপের এই আলফা এবং বিটা অবস্থানের কারণে গ্লুকোজের ভৌত রাসায়নিক জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এই আলফা বা বিটা অবস্থানে থাকে, একটা হবে স্টার্চ, একটা হবে সেলুলোজ। আচ্ছা, যেমন বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, বিটা গ্লুকোজ কোনটা? এইটা সেলুলোজ। আলফা গ্লুকোজ গঠন করে কোনটা? স্টার্চ। সেলুলোজ থাকে গাছের ছালে, বাকলে। স্টার্চ থাকে খাদ্য সঞ্চয় করে, স্টার্চ কন্দ সৃষ্টি হয়, গোল আলু, সুপ্রি আলু, কচু, কন্দের সৃষ্টি হয়। তাহলে দুটোই বৈশিষ্ট্য আলাদা, আমি স্টার্চ সেলুলোজ পড়ানোর সময় বলবো, সেখান থেকে এখানে আসবে। তাহলে এটা হচ্ছে স্টার্চ, এটা হলো সেলুলোজ। অর্থাৎ বিটা হাইড্রোক্সিল গ্রুপ যেটা বলা হয় সেটাকে সেলুলোজ, আর এটা থাকবে স্টার্চ। তাহলে কোষের সেলুলোজ কোষের গাঠনিক বস্তু, আর স্টার্চ কোষের খাদ্য সঞ্চয় থাকে, ওই যে গোল আলু, সুপ্রি আলু ইত্যাদি। তাহলে আমরা এই রিং স্ট্রাকচার দিলে খবরদার এটা আঁকা শেখবা, এবং এটা কোনটা স্টার্চ কোনটা সেলুলোজ কেয়ারফুলি থাকবা, এবং স্টার্চ আর সেলুলোজ যখন পড়াবো তখন তার বৈশিষ্ট্যগুলো তোমার ভালো কাজে দেবে। একটু পরেই বলো। ডি আর এল গ্লুকোজ সেটাও দেখালাম যে ডি কোন পাশে, এল কোন পাশে, এটা দেখছে না। গ্লুকোজের 5 কার্বন হলো দূরবর্তী, এটা দরকার নেই, আমি একটু দেখাই যে ডি আর এল গ্লুকোজ। এই দেখো ডি গ্লুকোজ OH যখন ডান পাশে থাকবে, এল গ্লুকোজ OH যখন বাম পাশে থাকবে, ঠিক আছে? এই ছাড়া কিছু। তবে একটা শেষ লাইন কাজে লাগতে পারে, এইটা উদ্ভিদের সবসময় ডি গ্লুকোজ থাকে, মনে রেখো। তাহলে এই যে ডি গ্লুকোজটা দিল তোমার, এই ডি গ্লুকোজটা দিল, এই স্ট্রাকচারটা দিল, দিস আর অল ডি গ্লুকোজ, কিন্তু ডি গ্লুকোজ থাকে, এই স্ট্রাকচারটা দিল, দিয়ে এটা কিছুই লিখে দিল না, তোমাকে বুঝে নিতে হবে ডাইন পাশে আছে বলে ডি গ্লুকোজ। এটা একটা MCQ দিল, দেওয়ার পরে বললো যে তুমি জীবদের সবসময়, প্রাণীদের থাকে, উদ্ভিদদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর DNA গঠনে বহুপদী শক্তি সূচকে দিলে, বা সব মিথ্যা কথা বলে একটা দিল। অর্থাৎ ডি গ্লুকোজ কেন এই পাশে থাকে, এল গ্লুকোজ কেন এই পাশে থাকে, যাও আমি অধিকার যাই না। তারপরে গ্লুকোজের পরে পড়লাম ফ্রুক্টোজ। গ্লুকোজ ফ্রুক্টোজের ফর্মুলা 1, মনে রেখো, গ্লুকোজ ফ্রুক্টোজের ফর্মুলা 1। এখানে একটা জিনিস আছে, ওটা আছে অ্যালডিহাইড গ্রুপের, আর এটা আছে কিটোন গ্রুপের, মনে থাকবে। দেখো সেকেন্ড পজিশনে কার্বনাইল অক্সিজেন রয়েছে, C ডাবল বন্ড, আর ওখানে ফার্স্ট পজিশনে CH ছিল। যাক আমরা এটাকে, এটা তাহলে আমটি আরও পেকে মজে গেছে, তখন ফ্রুক্টোজ। প্রথমে ছিল কার্বোহাইড্রেট, তারপর একটু একটু পেকেছে, রং ছড়িয়েছে গ্লুকোজ, তারপর আরও পেকে গেছে, দিস ইজ ফ্রুক্টোজ। তাই একে ফ্রুট সুগার বলা হয়। পাকা ফলে মধুতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা,
বৈশিষ্ট্য, এটি একটি সাদা বর্ণের দানাদার স্ফটিকাকার, ওই যে মিশ্রি বা তুঁতের দানাদার মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজে দ্রবণীয়, গরম অ্যালকোহলে দ্রবণীয়। গ্লুকোজ ফ্রুক্টোজের আণবিক সঙ্গে দেখা করলে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান, তাই এদেরকে আইসোমার, একে অপরের আইসোমার বলা হয়। কনফেকশনারিতে ব্যবহার করা হয়, ওই যে কনফেকশনারি বিভিন্ন কনফেকশনারি দোকান সাধারণত মিশ্রণ জাতীয় পদার্থ তৈরি করতে ব্যবহার করা হয় ফ্রুক্টোজ। তাহলে প্রথমে আমটি ছিল যা আম্মু বলছে পেকে গেলে খেয়েও, যখন রং ছেড়েছে তখনও মিষ্টি না বেশি, কিন্তু পূর্ণ পেকে গেছে তখন কিন্তু ফ্রুক্টোজ। তাহলে সিকিউ এর খ গেল। গয়ে যদি বলে যখন আমটি সম্পূর্ণ পেকেছে তখন তার ডিএনএস, তার গাঠনিক সংখ্যাটা কেমন হবে, জাস্ট এইটা বা এইটা, মনে থাকবে এইটা দেবা, মনে থাকবে। দেখো কিটোন গ্রুপ কিন্তু, বি কেয়ারফুল। আর প্রথম যখন ছিল তখন কিন্তু অ্যালডোজ গ্রুপ গ্লুকোজ। তাহলে আমরা এই ব্যবহার শিখলাম, ফ্রুক্টোজের ব্যবহার শিখলাম, সব কিছু শিখলাম। এরপরে গ্লুকোজ ফ্রুক্টোজের ব্যবহার পার্থক্য, এটাও আমার সিকিউ এর 3 নম্বর কোশ্চেনে প্রয়োগে দিতে পারে, অ্যাপ্লিকেশনে দিতে পারে। এটি একটি অ্যালডোজ সুগার, এই যে এটি একটি কিটোজ সুগার, একে গ্রেপ সুগার বা আঙুরের শর্করা, একে ফ্রুট সুগার বলা হয়। সালোকসংশ্লেষণ সম্পর্কে এটা তৈরি হয়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সরাসরি ফ্রুক্টোজ উৎপন্ন হয় সরাসরি। আচ্ছা, শ্বসনের প্রাথমিক পদার্থ হিসেবে গ্লুকোজ যে বলে আসলাম, শ্বসনের প্রাথমিক গ্লুকোজ হতে ফ্রুক্টোজ তৈরি হয়। এদের রিং স্ট্রাকচার পাইরোনাস ধরনের, রিং স্ট্রাকচার ফিউরোনাস ধরনের। যাক, এছাড়া আরও আছে। এই 6 কার্বন মিশ্রিত যৌগের ভিতরে মনোস্যাকারাইড, ম্যানোজ, সিসিসেস্ট ম্যানোজ, গ্যালাক্টোজ, দিস আর অল কিন্তু 6 কার্বন বিশিষ্ট। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো গাঠনিক আইসোমার, একে অপরের মতো দেখতে। এদের সকলের ফর্মুলা এরকমই, কিন্তু এদের অ্যাটমিক বিন্যাস ভিন্ন। আপেক্ষিক মিষ্টতা সুক্রোজ, সুক্রোজ কিন্তু আবার রিডিউসিং সুগার না, এবং এই সুক্রোজটা তোমার চিনি। গ্লুকোজের কত আপেক্ষিক একটা মিষ্টতা আছে তোমাদের দেখতে পাবো। হেপ্টোজ 7 কার্বন বিশিষ্ট সিডিওহেপ্টিলোজ 7 ফসফেট, যে 7 কার্বন বিশিষ্ট যৌগ হেপ্টোজ, সিডিওহেপ্টিলোজ 7 ফসফেট এটা। তাহলে আমরা মনোস্যাকারাইড পড়লাম, এবার পড়ি ডাইস্যাকারাইড। ডাই মানে দুটি মনোস্যাকারাইড, ওরকম দুটো গ্লুকোজ বা একটা ফ্রুক্টোজ একটা গ্লুকোজ বা একটা অ্যালডোজ, দুটো গ্লুকোজ, দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত যে কার্বোহাইড্রেট গঠন করে তখন তাকে ডাইস্যাকারাইড বলে। মনে রেখো, যখন একাধিক কার্বোহাইড্রেট একত্রে মিলিত হবে তখন কিন্তু তার রিডিউসিং ক্ষমতা থাকবে না, সেটা রিডিউসিং সুগার না। তাই আমি বলেছি যে রিডিউসিং সুগার কোনগুলো তার লিস্ট করতে, বই থেকে লিস্ট করতে, বইয়ের বাইরে না। আচ্ছা, সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, ল্যাকটোজ এগুলো হলো উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড। দিস আর অল নট রিডিউসিং সুগার, কারণ এখানে একাধিক মিশে গেছে। যেমন ডাইস্যাকারাইডের সাধারণ উদাহরণ হচ্ছে C12H22O11, যেটা চিনি, সুক্রোজ আমরা যেটা খেয়ে থাকি, সাধারণ ফর্মুলা। সুক্রোজ থেকে গ্লুকোজ তৈরি হয়, ফ্রুক্টোজ তৈরি হয়, ম্যালটোজ থেকে গ্লুকোজ, ল্যাকটোজ থেকে গ্লুকোজ, গ্যালাক্টোজ ইত্যাদি তৈরি হয়। 2 অণু মনোস্যাকারাইডের মধ্যে, এটা তোমার দেখতে হবে না। এখানে একটা আছে গ্লাইকোসাইটিক বন্ধনী, কি এটা কিন্তু সিকিউ এর কোয়া। দুটো গ্লুকোজের ভেতরে যখন কার্বনের সঙ্গে কার্বনের যোগ হবে, এই যোগকে গ্লাইকোসাইটিক বন্ধনী বলা হয়। এখানে বলেছে দেখো, 2 অণু মনোস্যাকারাইডের মধ্যে ঘনীভবন বিক্রিয়ার ফলে দুটো OH মূলক থেকে, নিশ্চয়ই কার্বনের প্রত্যেক জায়গায় OH মূলক আছে, 1 নম্বর কার্বন 4 নম্বর কার্বন সব জায়গায় OH মূলক আছে। সেই OH মূলক থেকে OH আর একটা OH, আমি দেখাবো একটু পরে। তাহলে দুটো OH হলে কি হয়, দুটো O হাইড্রোজেন না, তাহলে ওখান থেকে পানি বের করে দাও, তাহলে কি হয়, H2O, দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন বের করে দিলাম, তার থাকলো একটা অক্সিজেন। সেই একটা অক্সিজেন দিয়ে দুটো মনোস্যাকারাইডকে যুক্ত করেছে গ্লাইকোসাইটিক বন্ধনী। দেখাচ্ছি, ঠিক আছে, দেখা যাবে। এই দেখো, এখানে H, এপাশে OH ছিল, এখানে CH2H, এখানে OH ছিল। তাহলে এর OH এর OH নিলাম, আর এর OH এর H নিলাম। তাহলে OH আর H মানে H2O, পানি বিলীন উড়ে গেছে, সরে গেছে, শুধু অক্সিজেন দিয়ে এই একটা সেতু বন্ধনী করেছে। দিস ইজ গ্লাইকোসাইটিক বন্ধনী। আমি গ্লাইকোসাইটিক সংজ্ঞাটা দিয়ে আসি। 2 অণু মনোস্যাকারাইডের মধ্যে ঘনীভবন বিক্রিয়ার ফলে দুটো OH মূলক থেকে 1 অণু পানি অপসারিত হলে, ওই যে H2O অপসারিত হলো, ডাইস্যাকারাইড উৎপন্ন হয়। দুটো মিলে যোগ হয়ে ডাইস্যাকারাইড উৎপন্ন। ডাইস্যাকারাইড অণুতে উভয় মনোস্যাকারাইডের COC দেখলাম নতুন বন্ধন সৃষ্টি করে। এই সৃষ্ট বন্ধনকে গ্লাইকোসাইটিক বন্ধন বলা হয়। যেমন আমরা এবার পড়লাম উদাহরণ সুক্রোজ।
এই যে সুক্রোজ তৈরি হয়েছে, যেটা আমরা চিনি খাই। এই দিস ইজ গ্লুকোজ, এটা 6 কার্বন মিশ্র সুগার, এটা 5 কার্বন মিশ্র সুগার। 1 2 3 4 5 কার্বন মিশ্র সুগার। দেখো এই এখানে একটা ওই যেটা দেখালাম একটু আগে, এই যে গ্লাইকোসাইড রূপান্তরী। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজের সাথে সংযুক্ত গঠন করে এক অণু সুক্রোজ। এতে এক অণু পানি সৃষ্টি হয়ে বেরিয়ে যায়। চিনি হলো একটি সাধারণ সুক্রোজ। ইক্ষু মানে আখ, বিট, ওই যে লাল বিট, বিট থেকে চিনি পাওয়া যায়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার। এটা এবং এটা আলাদা আলাদাভাবে রিডিউসিং সুগার, কিন্তু দুটো যদি মিশ্রিত হবে তখন কিন্তু নন রিডিউসিং সুগার। কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকারাইড অ্যালডিহাইড বা কিটো গ্রুপের অস্তিত্ব, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আর বিলীন হয়ে যায় বলেই এর বিজারণ ক্ষমতা থাকে না, তাই বিজারণ ক্ষমতাহীন চিনি বলা হয়। যাও আমরা এখানে ফলে কার্বোহাইড্রেট সুক্রোজ হিসাবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়। পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট, পাতায় তো ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বোহাইড্রেট প্রস্তুত হয়, সেইটা বিভিন্ন অঙ্গে এই সুক্রোজ হিসাবে প্রবাহিত হয়, যার জন্যই গাছ তরতাজা থাকে। আমি চিনি খেলে যেমন শক্তি পাবো, গাছেরও তো চিনি উৎপাদিত হয়ে সে শক্তি পেয়ে থাকে এবং গাছ ফল দেয়, ফুল দেয়, বড় হয় ইত্যাদি। আচ্ছা, সুক্রোজ বৈশিষ্ট্য পর্ব, এটা পর্ব না। সুক্রোজ দানা, সাদা দানাদার মিষ্টি স্বাদযুক্ত কঠিন পদার্থ। কেন আমরা বাজার থেকে কিনি না চিনি, তাই স্বাদে গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি। ওই যে 100% দেখালাম। পানিতে দ্রবণীয় কিন্তু বিশুদ্ধ অ্যালকোহল ইথার অদ্রবণীয়। এটা না সুক্রোজ, যে সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে, মানে পানি দিয়ে বিশ্লেষণ করলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাওয়া যায়। এই বিক্রিয়াটা করে দিত। যাও আমরা ওই রিয়াকশন শিখলাম। তারপরে এই দেখো একটা চেইন তৈরি করেছে গ্লাইকোজেন অণু, দেখা গেল ডাইস্যাকারাইডের সুক্রোজ পড়লাম। সুক্রোজ উৎপাদন প্রণালী, এইটা পড়ো, একটা আগে গেছে। শ্বসনের উপাদান হিসাবে ব্যবহৃত শক্তি উৎপন্ন করে। কোষের বিভিন্ন উপাদান বিশেষ করে পলিস্যাকারাইড সৃষ্টিতে ব্যবহার করে। বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করে। চিনি ব্যবহার করা হয় না, কনফেকশনারিতে ব্যবহার করে, এগুলো পড়তে হবে। তারপর সেলোবায়োস, এখানে একটা কথা আসছে, দুটি গ্লুকোজ তাদের B14, মানে কি বিটা-1,4, দেখো এই বিটা-1 পজিশন আর 4 পজিশন, দুটি একই রকম গ্লুকোজ তার বিটা-1,4 যখন যুক্ত হবে, আগে ছিল তলার দিকে এমন, এখন কিন্তু এমন না, এখন উপরের দিকে এমন। এই দেখো এখানে এইচ, এখানে ওইচ ছিল, এখানে বি হবে না, ওইচ ছিল, এটা কিন্তু বি হবে না, এটা কিছু না, এখানে ওইচ ছিল, ওইচের ও, সেই ওটাই, আর এইচ থাকলো। আর এখানে এইচ ওইচ ছিল, ওইচ পুরো নিলাম, তাহলে H2O পানিটা বেরিয়ে গেল, এখন এটা জেলের মতো হয়ে গেল, অর্থাৎ সেলোবায়োস তৈরি হয়ে গেল, এবং এইভাবে চেইন সৃষ্টি হবে। কাজে এই সেলোবায়োস একটি ডাইস্যাকারাইড, সাধারণত সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙ্গনের ফলে সেলোবায়োস তৈরি হয়। একটা গাছের ডাল ভাঙলে, পাতা ছাল কেটে ফেললে ছুরি দিয়ে, পাতা ছিঁড়ে ফেললে, তখন ওখানে সেলোবায়োস তৈরি হয়ে যাবে। দুটি সদৃশ্য গ্লুকোজ অণু যুক্ত হয়ে এক অণু সেলোবায়োস গঠন করে, অর্থাৎ একই রকম দুটি গ্লুকোজ অণু যুক্ত হয়ে সেলোবায়োস গঠন করবে। এর আণবিক সংখ্যা C12H22O11। সেলোবায়োস একটি বিজারণক্ষম চিনি, রিডিউসিং সুগার। সেলোবায়োস দুটি একই রকম, তাই কারণ দুটো একই রকম বলে তাতে হয় অ্যালডিহাইড গ্রুপ না কিটোন গ্রুপ রয়েছে। কোষ প্রাচীরের একটি গাঠনিক উপাদান হিসাবে সেলোবায়োস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা মনে রাখতে হবে, কোষ প্রাচীরের গাঠনিক, তোমরা লাল কালিতে দাগ দিয়ে রাখবা, ওটা কিন্তু MCQ-তে দেবে। বা সেলোবায়োসের সঙ্গে গ্লুকোজের মিক্সার করে, ওটা হচ্ছে শ্বসনের প্রাথমিক উপাদান, এটা কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসাবে বলবে। যাও, কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এটা হচ্ছে মেইন কাজ, মনে রেখো। এবং এই স্ট্রাকচারটা কিন্তু তোমাকে শিখতে হবে, সেলোবায়োসের রিং স্ট্রাকচার দিতে বলবে। ম্যালটোজ, এই যে ম্যালটোজ, এটা এত শিখতে হবে। ম্যালটোজ আর একটি ডাইস্যাকারাইড, এটিও দুই অণু গ্লুকোজ এবং আলফা 1,4, দেখো 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকবে। এটা একটা রিডিউসিং সুগার, তাহলে রিডিউসিং সুগার আমি অ্যাডজাস্ট করবা। এইবার আসছে আমরা অলিগোস্যাকারাইড, তাহলে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড। অলিগো, যে সকল কার্বোহাইড্রেটে হাইড্রোলাইসিস করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়। একটা মনোস্যাকারাইডে থাকে 3 থেকে 10টি, মিনিমাম 3টি, ম্যাক্সিমাম 10টি কার্বন
আর এখানে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকবে, মনে রেখো। তাকে অলিগোস্যাকারাইড বলে, অলিগো ফিউ। আচ্ছা, সাধারণত 3 থেকে 10টি মনোস্যাকারাইড এক একটি অলিগোস্যাকারাইড গঠন করে। একাধিক মনোস্যাকারাইড তাদের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে পরস্পর যুক্ত থাকে। গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে অধিক বন্ধনী বললাম, আর লিঙ্কেজ দেখো, একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে অপর একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সংযুক্তকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে। যেমন মনোস্যাকারাইড উদাহরণ দেওয়া, অলিগোস্যাকারাইডগুলিকে তাদের মধ্যে বিদ্যমান মনোস্যাকারাইডের সংখ্যা দিয়ে শ্রেণীভাগ করা যায়। যেমন 3টি মনোস্যাকারাইড থাকলে ট্রাইস্যাকারাইড, 4টি থাকলে টেট্রাস্যাকারাইড, 5টি থাকলে পেন্টাস্যাকারাইড ইত্যাদি। ট্রাইস্যাকারাইড এদেরকে আদ্র বিশ্লেষণ করে 3 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়, যেমন র্যাফিনোজ C18, H32 ও 16। একে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যাবে 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ, 1 অণু গ্যালাক্টোজ। এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ দিস আর অল মনোস্যাকারাইড। তারপর পলিস্যাকারাইড, পলি মানে অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পলিমার গঠন করে, তাকে পলিস্যাকারাইড বলে। অর্থাৎ আরো ভালো সংজ্ঞা, যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করে, আর্দ্র মানে কিন্তু পানি দিয়ে বিশ্লেষণ করে, আর্দ্র মানে পানি, বারবার মনে রেখে বহুবার বলছি এবং বলবো। যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে অনেকগুলো 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যায়, এখানে ছিল 3 থেকে 10টি, এটা 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে পলিস্যাকারাইড বলে। এরা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব রাসায়নিক পদার্থ। যেমন দেখো উদাহরণ কত, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি হলো গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড গাঠনিক পলিস্যাকারাইড, সঞ্চয়ী গাঠনিক পলিস্যাকারাইড মানে জীবদের গঠন কাঠামো তৈরি করার জন্য যেটা লাগে। আর সঞ্চয়ী ওই যে কার্বোহাইড্রেট, আলু, সুপ্রি আলুর ফল, ওল, কচু, যারা স্টার্চ তৈরি করে, যারা গঠন, বা বীজ, ধানের বীজ, ধানের ভিতরে চাউল থাকে, বিভিন্ন দ্রব্য, ফলের বীজ, এর ভিতরে কার্বোহাইড্রেট থাকে, এইটা সঞ্চয় করে। তাহলে সঞ্চয়, এরা জীবদের সঞ্চিত বস্তু হিসেবে কাজ করে, যার পরে শক্তি উৎস হিসাবে ব্যয় হয়। তারপরে স্টার্চ, গ্লাইকোজেন ইত্যাদি। আর এর জন্য উদাহরণ যেমন হেমিসেলুলোজ, পেকটিন, সেলুলোজ ইত্যাদি। আচ্ছা, স্টার্চ একটা পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ তৈরি, একটা দেখিয়েছি ফর্মুলা। হ্যাঁ, স্টার্চটা ভালো করে পড়তে হবে, স্টার্চের রিং স্ট্রাকচারটা দেখতে হবে। দেখো সবই একই রকম। কেমন কথা হলো কি, এখান থেকে পানি চলে গেছে, OH পানি সাথে মুদ্রা বন্ধন, এটা মনে রেখো সব একদিকে কিন্তু। এবং এই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা এন দিয়েছে, মানে এখানে অনেক বেশি, অর্থাৎ এখানে অনেক বেশি, 3টাকে দেখেছি। এটা কিন্তু স্টার্চটা শিখতে হবে, স্টার্চের দিয়ে একটা সিকিউ করতে পারে। যেমন ওই একটু আগে বললাম যে শ্বসনের প্রাথমিক জীবদের এমনই কিছু জৈব রাসায়নিক পদার্থ আছে যা শ্বসনের, একদিকে যেমন শ্বসনের প্রাথমিক উপাদান হিসেবে কাজ করে, অপরদিকে ইয়া খাদ্য সঞ্চয় করে কন্দের সৃষ্টি করে। একটা হচ্ছে কন্দ, মানে এখানে শিখেছে দেখো কন্দ, আরেকটা হচ্ছে গ্লুকোজ। তাহলে প্রথম 1, 2, 3 এর প্রশ্ন 1 আর 2 দিল, 3 দিল যে কন্দ শেষোক্ত কার্বোহাইড্রেটটি বা শেষোক্ত জৈব রাসায়নিক পদার্থটি রিং স্ট্রাকচার দাও, তখন তোমার এটা দিতে হবে। প্রথম অক্তটি দাও, তখন গ্লুকোজেরটা দিতে হবে। এবার বললে 4 নম্বর কোশ্চেন বলবে উদ্দীপকে, এবার বলতে পারে উদ্দীপকে এই সকল জৈব রাসায়নিক পদার্থ জীবদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে প্রথম অক্তটি ছিল গ্লুকোজ, দ্বিতীয়টি হল স্টার্চ, নিম্নের জীবদের ভূমিকা সমূহ উল্লেখ করা হলো, বিশ্লেষণ করা হলো বলে ওর ব্যবহার আর এর ব্যবহার। তাহলে আমি স্টার্চটা কাকে বলে বুঝি, অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন নামক 2টি পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত পদার্থ হল স্টার্চ। উদ্ভিদে স্টার্চ সঞ্চিত পদার্থ রূপে বিরাজ করে। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত স্টার্চ পরিণত হয়। ওই যে খাদ্য সঞ্চয়কারী স্টার্চ হয়, কেউ জীবদের বা উদ্ভিদের দেহের গঠন হিসাবে কাজ করে। স্টার্চ সাধারণত ঘনীভূত দানা হিসাবে উদ্ভিদের কোষে বিরাজ করে। এদের দানার আকার আকৃতি বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকম, যেমন বীজ, ফল, কন্দ প্রভৃতি সঞ্চয়ীয় অঙ্গে স্টার্চ জমায়। ধান, গম, আলু, দিজ আর অল স্টার্চ। খাদ্য সঞ্চয়কারী স্টার্চে পরিণত হয়েছে। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো শিখতে হবে, যেটা MCQ-তে দেবে বা এর বৈশিষ্ট্যগুলো CQ-তে আনবে। আমি কিন্তু পড়ার ভেতরে CQ MCQ উভয় বলে যাচ্ছি। স্টার্চ একটু আলু একটু নিয়ে যদি একটু আয়োডিন দ্রবণে দাও, নীল বর্ণ ধারণ করবে, অর্থাৎ স্টার্চ সকল সময় নীল বর্ণ ধারণ করবে। তাহলে বলছে আয়োডিন দ্রবণে স্টার্চ গাঢ় নীল বর্ণ ধারণ করে। স্টার্চ হাইড্রোলাইসিসের ফলে গ্লুকোজে পরিণত হয়। তাহলে এগুলো আর দেখছি না আমি, এই তোমার এই জিনিসটা তুমি শিখবা, কিন্তু খবরদার এটা শিখবা, এটা থাকা। তাহলে স্টার্চের ব্যবহারটা আমরা শিখে আসি। চাউল, আমরা যে চাউল খাই, গোল আলু স্টার্চ কণিকা থাকে বৃহত্তর, আর চাউলের স্টার্চ কণিকা থাকে ক্ষুদ্রতম। এটাও কিন্তু দেখো তোমরা
স্টার্চের ধর্ম বা ব্যবহার এটা শিখে আসি। স্টার্চ, আলু কি গন্ধ লাগে? মোটেও না। চাউল কি গন্ধ লাগে? মোটেও না। কোনো বীজ কি গন্ধ লাগে? মোটেও না। তারপর স্টার্চ গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন, এক প্রকার সাদা, নরম, অদানাদার, পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। সাধারণ তাপমাত্রায় স্টার্চ পানি, ইথার, অ্যালকোহলে অদ্রবণীয়, দ্রবিত হবে না। আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। যেই আয়োডিনে দাও, একটু ভাতে একটু আয়োডিন দাও না, দেখবে নীল বর্ণ ধারণ করে। ওই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই বেনজিন। আচ্ছা, উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেক্সট্রিন ও ম্যালটোজ হয়ে গ্লুকোজে পরিণত হয়। ফেলিং দ্রবণে স্টার্চ কর্তৃক বিতাড়িত হয় না। উদ্ভিদে স্টার্চ পদার্থ সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে। তাহলে আয়োডিন দ্রবণে স্টার্চ দিলে নীলবর্ণ ধারণ করে, প্র্যাকটিক্যাল আছে এটা দেখাবো। তাহলে আমরা এই পর্যন্ত পারলাম। তাহলে আমি যদি স্টার্চ দিয়ে একটা প্রশ্ন, এগুলো এমসিকিউতে দেবে। স্টার্চের ফর্মুলা তোমার অত বড় ফর্মুলা তোমার পরীক্ষার কোশ্চেনে নাও দিতে পারে। জীবদে এমনই কিছু জৈব রাসায়নিক পদার্থ আছে যা বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। কেমন? এসিকে বললাম বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, এবং তা আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। এই বলার পরে এবার বললো ক্ষয়ের দুটো প্রশ্ন দিল। রিডিউসিং সুগার বলতে কি বুঝো? ক্ষয়ের প্রশ্ন। কয়ে বললো কার্বোহাইড্রেট কি। গয়ে বললো উদ্দীপকে উল্লিখিত বস্তুটির গাঠনিক চিত্র দাও। তারপর বললো ইহা জীবদে কি ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করে। এইগুলো আমার লেখব। সহজ বুদ্ধি। স্টার্চ পদার্থ খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, গৃহীত হয়। অনেক শিল্প প্রতিষ্ঠানে স্টার্চ ব্যবহার করা হয়। স্টার্চ গ্লুকোজে পরিণত জীবদের শক্তি এবং কার্বন অণু সরবরাহ করে। আটা প্রস্তুত করতে স্টার্চ ব্যবহার করে, চাউল থেকে আটা। তাহলে স্টার্চের ব্যবহার বললাম। সেলুলোজ, এই যে সেলুলোজ, একটা কথা মনে রেখো, স্টার্চ ছিল এইটা এক পাশে, সেলুলোজ কিন্তু এভাবে যাবে, আবার এভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, দুই দিক দিয়ে যাবে, এবং সেখানেও এন আছে। ওই একই রকম জিনিস পড়ি। সেলুলোজ উদ্ভিদের, সেলুলোজ কিন্তু কোথায় থাকে? উদ্ভিদের কোষপ্রাচীরে থাকে। উদ্ভিদ দেহের কোষপ্রাচীর গঠন করতে লাগে। এবং আরেকটা মজার জিনিস একটু পরে আছে, কেন বলবো। সেলুলোজ উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ। উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর ওয়ান পজিশন আর ফার্স্ট পজিশন, তাহলে বিটা 1 ফর কার্বন বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে। উদ্ভিদের অবকাঠামো নির্মাণে সেলুলোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের যেহেতু কোনো কঙ্কাল নেই, সেহেতু উদ্ভিদের ভার বহনের জন্য সেলুলোজ খুবই প্রয়োজন। সেলুলোজ নাহলে গাছ শক্ত হবে না। যাও আমরা আর একটু পড়ি। সেলুলোজ দেখো এখানে পড়বো, যেটা বলছিলাম, আমাদের দেহের ভেতরে এই এখানে যে লালা গ্রন্থি আছে মুখের ভেতরে, এই লালা গ্রন্থির ভেতরে সেলুলেজ এনজাইম থাকে না, যার জন্য আমরা গাছের পাতা বা কোনো কিছু খেতে পারি না, হজম হবে না। সরি, কিন্তু গরু বা গবাদি পশুর ওইটা থাকে, যার জন্য তারা গাছের পাতা খেয়ে হজম করতে পারে। তাই বলছে এখানে আছে। মানুষের পরিপাক নালীর বিভিন্ন অংশে, যেমন মুখ, গহ্বর, পাকস্থলী অন্ত্রে সেলুলেজ এনজাইম না থাকায় সেলুলোজ পদার্থ হজম হয় না। তবে সেলুলোজ গরু ছাগলের পুষ্টি হিসাবে কাজ করতে পারে। বস্ত্র এবং আসবাবপত্র শিল্পের উপাদান হিসাবে সেলুলোজ ব্যবহার করা হয়, ওই যে কাপড়ে রং করা, অন্যান্য কিছু। আর তাই মানব সভ্যতায় এর দাম অপরিসীম। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ বিরাজ করছে সেলুলোজ। সেলুলোজ স্বাদহীন, বন্ধহীনের বৈশিষ্ট্য পর্ব। স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন, কঠিন জৈব রাসায়নিক পদার্থ। এটি পানিতে অদ্রবণীয়, অবিজারক, আণবিক পদ, বিলোপ করতে হবে। এইগুলো পড়বা। এই তাহলে সেলুলোজের স্ট্রাকচারটাতে আঁকা শিখবা, যেমন শিখলে তুমি স্টার্চের ব্যবহার শিখবা, সংখ্যাটা শিখবা। সেলুলোজের কাজ ওই একই কথা আবার বলবে। সেলুলোজ দিয়ে তন্তু তৈরি করা হয়। তন্তু, ওই যে রেওয়ান শিল্পে ব্যবহার করা হয়, কাপড় বোনার জন্য সুতো তৈরি করা হয়। ওই তুলা, কার্পাস তুলার যে তুলা দিয়ে সুতো, দিস ইজ সেলুলোজ। আচ্ছা, বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। এটি নাইট্রেট বিস্ফোরক হিসাবে ব্যবহৃত হয়। এটি অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। এখন আর ফটোগ্রাফিক ফিল্ম নাই, ওই এক্সরে প্লেট আছে। ফিল্টার পেপার, আমরা ফিল্টার পেপার ল্যাবরেটরি ব্যবহার করি। টিস্যু পেপার, ফটোগ্রাফিক ফিল্ম, প্যাকেজিং এবং দ্রব্য প্যাকেজিং মানে কার্টুন, এসবগুলো সেলুলোজ ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রী এবং আসবাবপত্র তৈরিতে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে যান্ত্রিক সাহায্য প্রদান করে। কাঠখেক কীট পতঙ্গের পুষ্টিনালীতে ব্যবহারকারী এক ধরনের পরজীবী সেলুলোজ নামক উৎসেচক থাকে। আচ্ছা, এক্সট্রা সেলুলোজের পার্থক্য সব শিখবা, এই কারণে শিখবা। সেলুলোজের কাজ, ব্যবহার, এগুলো কিন্তু তোমার সিকিউয়ের গ বা ঘয়ে আনবে। আবার
এমসিকিউতে 1 2 3 মিলে রোমান 1 2 3 দেবে বা একটার সাথে একটা কম্পেয়ার করে দিয়ে দেবে। এবার সব গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন পুষ্টিতে এটা সংজ্ঞা পড়বা, আর কিছু না, দরকার নেই। গ্লাইকোজেন আর গ্লাইকোজেনের ব্যবহার এখানে আছে। গ্লাইকোজেনের ধর্ম, পানিতে সহজেই দ্রবণীয় হয় না, এটি সাদা পাউডার জাতীয় পদার্থ এবং আয়োডিন দ্রবণে লালচে বেগুনি। বি কেয়ারফুল, একটা পড়েছিলাম আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে স্টার্চ, আর গ্লাইকোজেন লালচে বেগুনি বর্ণ ধারণ করে। তাহলে এই স্ট্রাকচারটা একটু শেখার দরকার। ঠান্ডা পানিতে সাসপেনশন তৈরি করে, ঠান্ডা পানিতে গোলা যায়, তাপ দিলে বর্ণ লাল বর্ণ চলে যায়। পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন, পেশির কাজে শক্তি দেয় গ্লাইকোজেন থাকে, এরকম করা যায় ভালো। যকৃতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, রক্ত গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, সঞ্চিত খাদ্য হিসাবে গ্লাইকোজেন কাজ করে। গ্লাইকোজেনের ব্যবহার বৈশিষ্ট্য এবং স্টার্চের ব্যবহার বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। এটা এমসিকিউতে দেবে বা সিকিউতে কম্পেয়ার দেবে। তবে সাধারণত সিকিউতে দেওয়া হয় ওই যে বললাম স্টার্চ এবং সেলুলোজের যে রিং স্ট্রাকচার, ওইটা দিয়ে দেওয়া হয়, বা গল্প করে দেওয়া হয় গ্লুকোজ বা স্টার্চ, যেটা কন্দের সৃষ্টি করে, এইভাবে দেওয়া হয়। যাও, তোমরা আশা করি বুঝেছ। আমি তোমাদের এটা দিলাম। আর বিজারণ ক্ষমতা ও রিডিউসিং সুগার, এগুলো আবার বলেছে পরে কারা বিজারণক্ষম কারা বিজারণক্ষম না। যেগুলো আমি প্রথমে বলেছিলাম নিচের কোনটি বিজারণক্ষম, নিচের কোনটি বিজারণক্ষম না, এগুলো ঠিক দেখতে। জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা, এটা বলি শেষ করি। যে কোনো জীবদেহ নিয়ন্ত্রণের প্রধান জৈব রাসায়নিক পদার্থ হলো ডিএনএ। ডিএনএতে কি থাকে? ডিঅক্সি পেন্টোজ সুগার, দিস ইজ কার্বোহাইড্রেট নাকি? কোষ বিভাজন থেকে শুরু করে সব ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করে ডিএনএ। ডিএনএ গঠনের একটি উপাদান ডিঅক্সি রাইবোজ সুগার, যা কার্বোহাইড্রেট। ডিএনএ থেকে বার্তা নিয়ে এসে কোথায় যায়? আরএনএ নিয়ে যায়। আরএনএ সাইটোপ্লাজমে আসে, সে আমরা পড়ে এসেছি। অর্থাৎ দেখো, আরএনএর এর গঠন উপাদান হলো রাইবোজ নামক কার্বোহাইড্রেট, ওখানে ডিএনএতে ডিঅক্সি রাইবোজ নামক কার্বোহাইড্রেট। শ্বসন প্রক্রিয়ার প্রাথমিক বস্তু হিসাবে গ্লুকোজ তৈরি হয়, একটি কার্বোহাইড্রেট। জীবদের গাঠনিক বস্তু কাইটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি সবই কার্বোহাইড্রেট। আমাদের দেহের শক্তি প্রদানকারী প্রধান খাদ্য উপাদান হলো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা আজকে শিখলাম এই ডিটেলস। আগামী দিন আমরা অ্যামিনো অ্যাসিড বা অন্যান্য কিছু পড়বো। তারপর একটা কথা বলছি, এখান থেকে কিন্তু সিকিউ এমসিকিউ প্রত্যেক বছর থাকে, এটা তোমরা খেয়াল রাখবা। আর অনার্সের ছেলেমেয়েদের, মাস্টার্সের ছেলেমেয়েদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা তোমাদের বাসায় পড়াশোনা করো। মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এটা বলেছেন, তোমাদের কিন্তু এই আল্লাহ তাআলা আমাদের এই মহা দুর্যোগ থেকে রক্ষার পরপরই আমরা কিন্তু সময় মতো পরীক্ষা নেব, তোমরা বাসায় পড়বা। আমরা চেষ্টা করছি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার, কিন্তু সত্য কথা বলতে কি, অনলাইনে ক্লাস নিতে গেলে প্রত্যেকটা সাবজেক্টের অনেকগুলো বিষয় রয়েছে, যেগুলোকে আমাদের ক্লাস নিতে, এবং সেটা একসাথে ক্লাস নিয়ে পারা খুবই কঠিন ব্যাপার। সেজন্য বলছি তোমরা বাসায় কিন্তু সবসময় পড়বা। তোমরা ভালো থাকো, এবং আজকে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।